হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আমি গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম অ্যাস্ট্রোলজির ওপর। অ্যাকচুয়ালি তোমাদের মনে হতে পারে যে এখানে কীরকম ভিডিও আপলোড করা হয়, কখনো মিউজিক ভিডিও, কখনো স্পোকেন ইংলিশ, কখনো অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি যে কোনো ভালো জিনিস পাই সেটা আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, যাতে করে আমার যেটা ভালো হয়েছে সেটা যেন তোমরাও সেটাকে ইউজ করতে পারো। সেই জন্য তো এটা আমার নেক্সট ভিডিও অ্যাস্ট্রোলজির। তোমরা স্ক্রিন রেকর্ডিং করে তোমাদেরকে আমি সেদিন দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে নেক্সট ভিডিও একটা আমি খাতায় কাগজে কলমে লিখে তোমাদেরকে বলবো। তো সেটা একটা আমি বানানোর চেষ্টা করছি। যারা যারা অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্টেড বা যারা নিজের জন্মছক দেখে ছোটোখাটো একটা ধারণা রাখতে চাও, যাতে করে তোমাকে কেউ ভুল বোঝাতে না পারে বা তোমার কোনো মিসকনসেপশন তৈরি না হয় বিষয়টার প্রতি। অ্যাস্ট্রোলজি ইজ ইটসেলফ এ ভাস্ট সাবজেক্ট এবং একটা আশীর্বাদ। এটা আমাদের শাস্ত্রের একটা অংশ। কিন্তু সমস্যা হয় যে অনেকে আছে যারা ম্যাল প্র্যাকটিস করে, যারা তাদের আইডেন্টিটির কারণে অ্যাস্ট্রোলজিটা পুরোটা বদনাম হয় অনেক ক্ষেত্রে। আবার অনেকে ভালোও আছেন। তো আমি এখানে কোনো জাজমেন্টে যাচ্ছি না, আমি জাস্ট কেন তুমি দেখবে তার একটা আগাম ধারণা দিয়ে রাখছি। যদি তোমার মনে হয় যে তোমার একদমই কোনো আইডিয়া নেই, যদি তোমার মনে হয় যে তুমি কোনো একদম অথেন্টিক নলেজ চাও, যদি তোমার মনে হয় যে তুমি ছোটোখাটো জিনিসগুলো একটু আইডিয়া করে নিজেই নিজের জন্মছক থেকে নিজের সমস্যাগুলোর কার্মিক বিহেভিয়ারাল চেঞ্জের মাধ্যমে সমাধান করতে পারো বা চাও, তাহলে সেক্ষেত্রে তুমি এই ভিডিওটা দেখতে পারো। বাকিটা আমরা করতে করতে দেখব এবং শিখতে শিখতে দেখব। চলো, আমরা প্রথমে যে কোনো জিনিস অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো জিনিস শেখার জন্য যেটা দরকার হয় সেটা হচ্ছে যে একটা বার্থ চার্ট। তো এটা আমরা যে কোনো সফটওয়্যার থেকেই পেয়ে যাব। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। কি রেড কালারে করলে বেশি সুবিধা হবে? দেখি তো আমার মনে হচ্ছে রেডেই বেশি এটা ফুটছে। আমি হাতে ধরে মোবাইলে রেকর্ডিংটা করছি, তার জন্য প্রথমে একটু অসুবিধা হবে। তো এটাকে আমরা একটা ছক বানিয়ে নিচ্ছি প্রথমে। এটা তোমরা যে কোনো সফটওয়্যারে গেলেই তোমরা পেয়ে যাবে। যে কোনো সফটওয়্যার গুগলে সার্চ করতে হবে যে মাই বার্থ চার্ট বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট। যে কোনো সফটওয়্যার বা অ্যাপসে গেলে তোমরা শুধুমাত্র তোমরা দেবে ডিওবি, ডেট অফ বার্থ, টাইম আর প্লেস। এই তিনটের মধ্যে যদি এটা না থাকে, প্লেসটা যদি নাও থাকে, তাও ইন্ডিয়া দিলে মোটামুটি একটা কাছাকাছি একটা আইডিয়া করা যেতে পারে। ডেট অফ বার্থটা মাস্ট, আর টাইমটা কিন্তু দিতেই হবে। টাইম যদি একটু এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তার কারণ তুমি যে মুহূর্তে জন্মেছো বা তুমি যে কুণ্ডলিটা যে দেখছে সে যে মুহূর্তে জন্মেছে তার 1 ঘন্টা পরে গ্রহের অবস্থান একরকম থাকবে না। কারণ আমরা জানি প্ল্যানেট সবাই মুভেবল, এবং অ্যাস্ট্রোলজিতে কী হয় যে এই ছোট্ট ছোট্ট মুভমেন্টের জন্য কিন্তু রেজাল্টের হিউজ পরিবর্তন একটা হয়ে যায়। সেই জন্য দেখবে ডিগ্রি আছে অ্যাস্ট্রোলজিতে, আমরা সেটা পরে করতে করতে দেখতে পারবো। ভীষণই সায়েন্টিফিক এবং তার জন্য রেজাল্টের প্রচণ্ড পরিবর্তন হয়। তার জন্য বলা হয় যে সময়টা খুব জরুরি, সময় না থাকলে একটু অসুবিধাই হয়। তো প্রথমে আমরা হাউসগুলো দেখেছিলাম এখানে আরও একবার দেখব। এটা নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এটা নাম্বার 5, এটা নাম্বার 6, এটা নাম্বার 7, এটা 8, এটা 9, এটা 10, 11, 12। তো আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা 12টা ঘর। এই ছকটার মধ্যে 12টা ভাগে ভাগ করে নেওয়া হয়েছে এই স্কোয়ারটাকে। এটাকে স্কোয়ার বলবো না, রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেল যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, আয়তাকার যে এলাকাটা আমি এঁকেছিলাম তাকে 12টা ভাগে ভাগ করা হয়েছে। এই 12টা ভাগ আমাদের জীবনের
সম্পূর্ণ জীবনটাকে রিপ্রেজেন্ট করে। এক একটা ঘরে অনেকগুলো করে অ্যাট্রিবিউটস থাকে, যেগুলো প্রথমে আমাদেরকে পড়তে হবে। তো প্রথমে আমরা এখানে কিছু সায়েন্স লিখে নেব, কারণ অ্যাস্ট্রোলজি জানতে গেলে প্রথমে আমাদেরকে সাইনগুলো দেখতে হবে। আগে প্ল্যানেটস দেখে নিই। প্ল্যানেটস, এটা ধরে নাও এটা হচ্ছে মহাবিশ্ব, এটা আমাদের স্পেসের মধ্যে আমাদের যে অরবিটস থাকে, সে অরবিট অনুসারে মুভ করবে প্ল্যানেটগুলো। প্রথমে প্ল্যানেট আমরা লিখছি। প্ল্যানেটে প্রথমে আমরা লিখছি সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই 7টা সেলেস্টিয়াল প্ল্যানেটস যেটা আমরা স্পেসে দেখতে পাই। আর নাম্বার 8 আর নাম্বার 9 হচ্ছে রাহুদেব আর কেতুদেব। এনারা দুজন শ্যাডো প্ল্যানেট, দুজনকে বলা হয় শ্যাডো প্ল্যানেট, বাট ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের খুব বড় প্রভাব এনারা ফেলেন, এবং এনাদের আশীর্বাদে আমরা অনেক বড় বড় গেইন করতে পারি যদি পজিটিভ থাকে। নেগেটিভ থাকলে জীবনে অনেক বাধা আসতে পারে। তো এই হয়ে গেল টোটাল 9 প্ল্যানেটস। এবার আমরা দেখব যে এখানে সাইন মানে হচ্ছে চিহ্ন। এবার চিহ্নতে আমাদের এইগুলো হচ্ছে চিহ্ন যেগুলো দেখা যাচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি সাইন আমি দিইনি, এগুলো হাউসের নাম্বার দিয়েছি, কিন্তু টোটাল 12টা চিহ্নই আছে। আর একটা হচ্ছে হাউস। হাউস মানে ঘর। ধরুন এগুলো যদি আমরা একটা করে প্লট ধরি, একটা করে ঘর ধরি, তাহলে টোটাল 12টা ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ঘর। তাহলে প্ল্যানেট কটা রয়েছে? প্ল্যানেট রয়েছে টোটাল 7টা, কারণ রাহুদেব কেতুদেবের নিজস্ব কোনো ঘর দেওয়া নেই। ঘর দেওয়া আছে শনিদেব পর্যন্ত। তাহলে 7 জন প্ল্যানেটের 12টা ঘরের মালিক তারা, ঠিক আছে? 12টা ঘরের মালিক। এবার সূর্যদেব চন্দ্রদেবের একটা করেই ঘর আছে, তাহলে দুটো চলে গেল, মানে 10টা, মানে 5 জনের 10টা, মানে দুটো করে সবার। তো এনারা সবাই দুটো করে ঘরের মালিক। এই যে টোটাল ঘরগুলোর মধ্যে এই যে 12টা ঘর আছে, তার মধ্যে সূর্যদেব আর চন্দ্রদেব এনারা দুজন একটা করে ঘরের মালিক, অর্থাৎ একটা করে সাইনের মালিক। মঙ্গল থেকে শনিদেব পর্যন্ত দুটো করে ঘরের মালিক। এবার আমরা দেখব সাইনগুলো কী কী। সূর্যদেবের সাইন হচ্ছে সিংহ, চন্দ্রদেবের সাইন হচ্ছে কর্কট, মঙ্গলদেবের দুটো সাইন আছে, একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃশ্চিক। বুধদেবের হচ্ছে টোটাল দুটো সাইন, একটা মিথুন, একটা কন্যা। বৃহস্পতিদেবের দুটো সাইন, একটা ধনু আর একটা মীন। শুক্রদেবের দুটো সাইন, বৃষ আর একটা হচ্ছে তুলা। শনিদেবের দুটো সাইন, মকর আর কুম্ভ। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সিংহ, কর্কট, মেষ, বৃশ্চিক, মিথুন, কন্যা, ধনু, মীন, বৃষ, তুলা, মকর, কুম্ভ। আমি যেহেতু প্ল্যানেটদের যে রাশির তারা মালিক, সেই রাশির নাম অনুসারে লিখেছি বলে এরকম আছে। অ্যাকচুয়ালি সংখ্যা তাদের নিজস্ব সাইন অনুসারে যদি লিখি, তাহলে সব থেকে প্রথমে আসে মেষ। তাহলে মেষের সাইন নাম্বার হচ্ছে 1। তারপরে আসে নাম্বার 2 সাইন হচ্ছে বৃষ, আর নাম্বার 3 সাইন হচ্ছে মিথুন, নাম্বার 4 এর সাইন হচ্ছে কর্কট, নাম্বার 5 হচ্ছে সিংহ, নাম্বার 6 হচ্ছে কন্যা, নাম্বার 7 হচ্ছে তুলা, নাম্বার 8 হচ্ছে বৃশ্চিক, নাম্বার 9 হচ্ছে ধনু, নাম্বার 10 হচ্ছে মকর, 11 হচ্ছে কুম্ভ, এবং মীন হচ্ছে দ্য ফাইনাল নাম্বার রাশির 12 নম্বর রাশি। তো
এগুলো যেহেতু আমি প্ল্যানেটকে এইভাবে সাজিয়েছি, তার জন্য আমি তাদের সাইনগুলোকে এইভাবে লিখলাম এলোমেলো করে, কিন্তু অ্যাকচুয়ালি 1 2 3 4 করে এগুলো মুখস্থ করলে মুখস্থ হয়ে যায়। আর হাউস হচ্ছে এগুলো ফিক্সড। এবার আমরা ছকটা বুঝি। প্ল্যানেটরা সবসময় মুভেবল, সবাই মুভেবল আমরা জানি। এবার আমি আগের ভিডিওটায় দেখিয়েছিলাম যে এটা মানে লগ্নপতি, এটা হচ্ছে লগ্নপতি। এবার সাপোজ একটা মানুষের জন্ম হচ্ছে, একটা বাচ্চার জন্ম হচ্ছে, সেই সময় ডেট অফ বার্থ একটা টাইম আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা 12 জানুয়ারি 2005 ধরে নিচ্ছি। আমি কিন্তু একটা র্যান্ডম ডেট অফ বার্থ নিলাম, টাইম নিচ্ছি সকাল 7টা, প্লেস নিলাম কলকাতা, এটা আমি নিয়ে নিলাম। এবার আমরা এটা ছকটা তৈরি করব, তোমরা সফটওয়্যারে দিয়ে দেখতে পারো। তো আমার তো ছক, তাহলে এই মুহূর্তে আমরা যদি সাপোজ করি যে এটার ছক কি আসছে। এইবার এই যে ফার্স্ট হাউসের যে প্ল্যানেট, যে সাইনটা থাকবে সে হচ্ছে লগ্নপতি। সাপোজ এটাকে যদি আমরা ধরে নিই এটা রাশির নাম্বার, হাউস নাম্বার ধরে নাও, এটা একই থাকবে, এটা 2 থাকবে, এটা 3 থাকবে, এগুলো চেঞ্জ হয় না, ঘর কখনো চেঞ্জ হয় না, অ্যাড্রেস চেঞ্জ হয় না। সব সময় কি হয়, প্ল্যানেটরা মুভেবল। তো এটাকে আমরা স্পেস ধরছি, তো স্পেসের মধ্যে প্ল্যানেটরা মুভ করে। যদি এখানে সান থাকে, সানের আশেপাশে বুধদেব থাকবে, শুক্র থাকবে। আমরা জানি সোলার সিস্টেমটা, আমরা জানি তো সোলার সিস্টেমের অরবিট কীভাবে কাজ করে আমরা জানি নিশ্চয়ই। এখানে যদি সান হয়, এটা যদি সান হয়, সূর্যদেব হয়, তো সানের আশেপাশে আমরা যদি ধরি সব থেকে নিয়ারেস্ট প্ল্যানেট মার্কারি আছে, বুধ। তারপর আর একটা অরবিট আছে, কক্ষপথ আছে, শুক্র আছে। তারপর আর একটা কক্ষপথে আমরা জানি যে শুক্রর পরে থাকবে ধরে নাও আর্থ থাকবে, মার্স থাকবে, জুপিটার থাকবে, শনিদেব থাকবে, স্যাটার্ন, ঠিক আছে, রাহুদেব কেতুদেব তো নর্থ নোড সাউথ নোড। তো এইভাবেই যদি সূর্যটা এখানে বসে থাকে, সাপোজ এইখানে সূর্য আছে, সান, সূর্য এই হাউসটাই আছে, এইভাবে এগুলো মুভ করে, ঠিক আছে। আমি এখন প্ল্যানেটের পজিশনে যাচ্ছি না, আমি খালি হাউসের অ্যাট্রিবিউটগুলো আমরা একটু দেখে নেবো। হাউস মানে ঘরের অ্যাট্রিবিউট কী কী, একটা করে অ্যাট্রিবিউট নেবো। এটা সেলফ, থট। তো লগ্নপতিটা আমি একটু বোঝাই। ফার্স্ট হাউসটা লগ্নপতিকে দেওয়া হয়েছে, মানে লগ্নপতি মানে হচ্ছে ক্লাস টিচার। এই যে এতজন প্ল্যানেটের মধ্যে যখন এই মানুষটা জন্মেছে সাপোজ, তখন তার সাইন যদি এসছে 1, তার মানে হচ্ছে যে তাকে দেওয়া হয়েছে যে 1 সাইনের যে মালিক সে হচ্ছে তার ঘরের মালিক, প্রথম ঘরের মালিক। অর্থাৎ 1 সাইন মানে মেষ, মানে মঙ্গলদেব। মঙ্গলদেবের 2টো রাশি, মেষ আর বৃশ্চিক, তার মধ্যে একটা মঙ্গলদেবের রাশি, তার জন্য এর মালিক যে সে হচ্ছে মঙ্গলদেব, মানে মার্স হচ্ছে এর মালিক। এবং মার্স এখানে নাও বসে থাকতে পারে, মার্স মালিক। আমাদের অনেকের ঘর আছে, যে ঘরগুলো আমরা ধরে নাও আমাদের বাড়ি আছে, কিন্তু আমরা ওই বাড়িতে নাও থাকতে পারি, দূরে কোথাও থাকতে পারি। সেই ক্ষেত্রে সেই রকমই এখানে কি মার্স হচ্ছে এটার মালিক, এই ঘরটার ফার্স্ট হাউসে। তো লগ্নপতি এই জাতক, যে এই মানুষটা, এই মানুষের ফার্স্ট হাউসের মালিক মঙ্গলদেব। তার মানে হচ্ছে তার চিন্তা ভাবনা, থট প্রসেস, শারীরিক গঠন, হ্যাঁ, এই সমস্ত কিছু মঙ্গলদেবের মতোই হবে, মানে তার অ্যাট্রিবিউটটাও মনে রাখতে হবে। মঙ্গলদেব কি, মঙ্গলদেব হচ্ছে এনার্জি, সে ভীষণ এনার্জেটিক হবে। মঙ্গলদেব কি, মঙ্গলদেব হচ্ছে সেনাপতি। সেনাপতি মানে অ্যাকশন ওরিয়েন্টেড, সবসময় যে কোনো কাজ বললেই কুইক অ্যাকশন, স্লো কোনো ব্যাপার নেই, কুইক অ্যাকশন হবে। থট প্রসেসে অ্যাকশন থাকবে, রিভেঞ্জফুল হতে পারে, মানে কম্পিটিশন থাকবে, মানে কিছু বললে তাকে কম্পিটিশন করে তার মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকবে, অ্যাকশন যে কোনো রকমের। সেই অ্যাকশন হচ্ছে মঙ্গলদেব, কুইক অ্যাকশন। তো কুইক অ্যাকশন টেকার হবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তার থট প্রসেসও কুইক অ্যাকশন নেবে। তো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট হাউসের একটা অ্যাট্রিবিউট বললাম আমি, একটা কি দুটো, এবার সেটা আমরা বুঝতে পারলাম। এবার তার প্লেসমেন্ট বিভিন্নভাবে হয়। এইভাবে আমাদেরকে দেখতে হয় যে কোন সাইনটা কোথায় বসছে। 2 নম্বর সাইন, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর সাইন আমরা দেখব, এইটা দেখব না কিন্তু, এগুলো তো লেখা আছে প্ল্যানেটসের কটা করে মালিক, এইটা সাইন দেখব। নাম্বার 2 এর সাইন হচ্ছে এইটা, মানে বৃষ মানে শুক্রদেবের, বৃষ আর তুলা। তাহলে নাম্বার 2 মানে এখানে শুক্রদেবের এটা মালিক, শুক্রদেবের মালিকানা আছে এখানে, ভিনাস।
তাহলে ভিনাসের মালিকানা এখানে আছে, মানে হচ্ছে এটা হচ্ছে হাউসটা মানি হাউস, ঠিক আছে। এটা হচ্ছে মানি হাউস আর বানি হাউস, বাংলায় বানি, ইংরেজিতে মানি। বানি মানে স্পিচ, মানি মানে টাকা পয়সা। তো যখন আমরা নিজেদের অর্থ সেভিংসের কথা দেখি তখন এখান থেকেই দেখি, এটা মানি, এটা হচ্ছে মানির হাউস। কতটা ভালো মানি হবে সেটা এখান থেকে বোঝা যাবে। তো মালিকানাগুলো প্রথম আমরা এখন দেখছি। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে মিথুন রাশি, অর্থাৎ মিথুন রাশি বুধদেবের রাশি। তাহলে এটার মালিক হচ্ছে বুধদেব। বুধদেব মানে বুদ্ধি, বিজনেস, স্পিচ, যে কোনো রকমের কথাবার্তা, হ্যাঁ, প্রেজেন্টেশন স্কিলস, হ্যাঁ, এগুলো সমস্ত বুধদেবের। 4 নম্বর হচ্ছে চন্দ্রদেবের। এইগুলো লিখছি মানে এই নয় যে এখানে চন্দ্র প্ল্যানেটটা বসে আছে বা মঙ্গলদেব এখানে আছে মুভ করছে, এটা নয়, কিন্তু এনারা মালিক, এটা বোঝানোর জন্য আমি লিখছি এখন জাস্ট। 5 নম্বর আমরা দেখছি সিংহ, অর্থাৎ এটা সূর্যদেব হচ্ছে এই ঘরটার মালিক। 6 নম্বর হচ্ছে বুধদেব এগেন, তাই বুধদেব এই ঘরটার মালিক। তাহলে বুধদেব হচ্ছে 3 আর 6-এর মালিক, সেই জন্য এই ঘরটার মালিক হয়ে গেলেন বুধদেব। 7 নম্বরটার মালিক হচ্ছে আবার শুক্রদেব, মানে ভিনাস। শুক্রদেব হচ্ছে 7 নম্বর ঘরটার মালিক। এবার 8 নম্বর ঘরটার মালিককে একটু খোঁজো, তোমরা খুঁজলেই পেয়ে যাবে। 8 নম্বর ঘরের মালিক হচ্ছে, দেখো নাম্বার 8, সায়েন্সের ঘরে নাম্বার 8 আছে। কোথায় আছে? নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 8, নাম্বার 8, এই যে বৃশ্চিক, নাম্বার 8 আমরা দেখতে পাচ্ছি। বৃশ্চিক মানে মঙ্গলদেবের। আমার লেখাগুলো একটু যেহেতু জায়গা কম ছিল বলে এরকম হয়েছে। এটা হচ্ছে মঙ্গলদেব এগেন। তাহলে মঙ্গলদেব এই ঘরটার মালিক এই মানুষটার ক্ষেত্রে, এই 4টার ক্ষেত্রে। এটা হচ্ছে বৃহস্পতিদেব, এটা হচ্ছে শনিদেব, এটাও শনিদেব, এটা বৃহস্পতিদেব। তাহলে প্রথমে আমরা দেখছি যে ঘরগুলো, ফাঁকা ঘরগুলো কি রিপ্রেজেন্ট করে। এটা সেলফ রিপ্রেজেন্ট করে, এটা মানি রিপ্রেজেন্ট করে, বানি রিপ্রেজেন্ট করে, ফ্যামিলি স্পিচ রিপ্রেজেন্ট করে, এটা হার্ডওয়ার্ক রিপ্রেজেন্ট করে। এই ঘরটা রিপ্রেজেন্ট করে নিজের ফ্যামিলি, কমফোর্ট, মাদার মানে মা, কমফোর্ট, প্রপার্টি, ঠিক আছে। এই ঘরটা রিপ্রেজেন্ট করে এডুকেশন, লাভ, রোম্যান্স, শর্ট ট্যুর। এত লেখার এখানে জায়গা নেই, আমি মুখে বলে দিচ্ছি। শর্ট ট্যুর, ছোটো কোথাও ঘুরতে, কত দূর, 1 ঘন্টা 2 ঘন্টার জার্নির মতো ঘোরা, সেগুলো রিপ্রেজেন্ট করে এই ঘরটা। এই ঘরটাকে একটু নেগেটিভ ঘর ধরা হয়, রোগ, ঋণ আর শত্রুতার ঘর ধরা হয়। এটা এই ঘরটা বিয়ের ঘর, ম্যারেজ হাউস, বিজনেস, পার্টনারশিপ, ডেলি ইনকাম। এটা এই হাউসটা নাম্বার 8 হাউস। এই হাউসটাকে সমস্ত রকম মিস্ট্রির ঘর ধরা হয়, মিস্ট্রি, রহস্য, জীবনের যত রহস্য আছে এই ঘর থেকে দেখা হয়। সাডেন গেইনস, লটারি থেকে টাকা কতটা পাওয়া যাবে না আদৌ পাওয়া যাবে না। সাডেন গেইনস, ট্রান্সফরমেশন, জীবনের কোন মুহূর্তে কীভাবে কোনো মানুষ অনেক সময় পরিবর্তিত হয়ে যায়, কী করে পরিবর্তন হলো, কেন চেঞ্জ হলো তার বোঝা যাবে। এই ঘরটা হচ্ছে লাক হাউস। তাহলে এই ঘরে যে মালিক সে হচ্ছে তার ভাগ্যাধিপতি। 9 লেখা আছে বৃহস্পতিদেব, এই মানুষটার, এই যে যার চার্ট এটা, তার ভাগ্যাধিপতি বৃহস্পতিদেব, ঠিক আছে। আর এটা হচ্ছে, এই ঘরটা হচ্ছে কর্মের ঘর। এই কর্মের ঘরের মালিক কে বসেছে? কর্মেরই অধিপতি শনিদেব, ঠিক আছে। এটা 11th হাউস, গেন, হাউস অফ গেন, পাওয়া, হাউস অফ সোশ্যাল সার্কেল, সমাজে আমাদের কীরকম প্রতিষ্ঠা, কীরকম কী হবে, বন্ধু বান্ধব কীরকম হবে, ঠিক আছে। সমাজের এই সমস্ত বিষয় এখান থেকে দেখা হয়। এটা হচ্ছে, এটারও মালিক শনিদেব হয়েছে এবং বৃহস্পতিদেব এগেন এই ঘরটার মালিক হয়েছে। এটা লাস্ট হাউস, এটা মোক্ষের ঘর, এটা হসপিটাল এর ঘর, এটা ইনভেস্টমেন্টের ঘর, এটা বেড প্লেজার, কতটা ঘুম হবে রাতে, কীরকম কী হবে না হবে তার ঘর। এগুলো সমস্তটা এখান থেকে দেখা হয়। তো এই যে ঘরগুলো সবার কিন্তু একরকম হবে না, সবার আলাদা আলাদা হবে, ঠিক আছে। প্রত্যেকের আলাদা আলাদা এগুলো হবে। এবং এবার এখানে এনারা মালিকানা পেয়েছেন। তাহলে মালিকানা কে কে পেয়েছে প্রথমে আমরা দেখে নেব। এই কুণ্ডলীর ক্ষেত্রে সান আর মুন দুজনের একটা করে ঘর। তাহলে সান মুন কী কী ঘর পেয়েছে? সান পেয়েছে এই ঘরটা, অর্থাৎ এডুকেশনের ঘর, লাভ রোমান্সের ঘর। আর মুন পেয়েছে এই ঘরটা, মানে মাদার, কমফোর্ট, প্রপার্টি। মাদার নিজেই মুনকে রিপ্রেজেন্ট করে, সেই জন্য মা, কমফোর্ট, প্রপার্টি এই সমস্ত এই ঘরটা থেকে পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে।
মঙ্গলদেব দুটো ঘর পেয়েছে, নাম্বার 1 ঘর সেলফ, মানে ও নিজেই মঙ্গলদেবের জাতক, এবং আরেকটা ঘর পেয়েছে এইটা মিস্ট্রির ঘরটা। বুধদেব দুটো ঘর পেয়েছে, এটা নাম্বার 3 পরাক্রমের হাউস, আর নাম্বার 6 রোগ ঋণ শত্রুতার ঘর। শুক্রদেব দুটো হাউস পেয়েছে, এটা মানি হাউস, সবথেকে ভালো, খুব ভালো এই জায়গাটা, এবং এটা 7 ম্যারেজ হাউস, পার্টনারশিপ হাউস, বিজনেস হাউস। এই যার এটা কুণ্ডলী হবে সে কিন্তু বিজনেস, যদি শুক্রদেবের প্লেসমেন্ট ভালো থাকে, ঠিকঠাক জায়গায় যদি থাকেন, ডিগ্রি যদি ভালো থাকে, এবং ওর কার্মিক বিহেভিয়ার, কর্ম যদি ঠিকঠাক হয়, তাহলে কিন্তু হিউজ মানি ইনকাম করবে বিজনেস থেকে। খুব ভালো হাউস এটা। এবং এইটা হচ্ছে লাক হাউস, এটাও খুব ভালো, এটা গুরুদেবের হাউস। গুরুর কৃপা যদি তার মাথায় থাকে তাহলে তার ধর্মও বাড়বে, সমস্ত কিছু বাড়বে, সব ভালো হবে, তার ভাগ্য তাকে সঙ্গ দেবে। এটা কর্মের হাউস, পিওরলি শনিদেব কর্মাধিপতি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ওনার হাউস। এবং এটা হচ্ছে প্রফিট বা গেনের হাউস, এটাও শনিদেব মালিক, এবং ফাইনালি এটা বৃহস্পতিদেব এখানকার মালিক, তার মালিকানা এগুলো পেয়েছে। আবার এটা চেঞ্জও হতে পারে, 1 2 3 4 লেখা আছে, এগুলো এখান থেকেও হতে পারে 12 1 2 3, তখন এটা 12 হয়ে গেলে তখন এই ঘরটার মালিক হয়ে যাবে বৃহস্পতিদেব। এটা যদি 10 হয়ে যায়, 10 এটা 10 হলে পরপর হবে 10 11 12 1 2 3 4 5 6 7 8 9, তখন আবার 10 হলে শনিদেব এই ঘরটার মালিক হয়ে যাবে, লগ্নাধিপতি। তো লগ্নাধিপতি হচ্ছে ক্লাস টিচারের মতো, মানে এই যে টোটাল আমাদের লাইফ, এই লাইফের মেন একজনকে দায়িত্ব দেওয়া আছে, বাকিরা সবাই কাজ করবে সমস্ত দিক থেকে, কিন্তু মেনলি একজন হেড থাকবে, তার অনুসারে কাজ করলে তার শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে, তার অনুসারে তার কথা বুঝে তিনি কি বলতে চাইছেন, তার কি অ্যাট্রিবিউট, সেটা বুঝে কাজ করলে তার বাকিরাও মোটামুটি নেগেটিভ কিছু থাকলেও সেটা ঠিকঠাক হয়ে যায়। এই ক্ষেত্রে যেহেতু মঙ্গলদেব ওনার ভাগ্যাধিপতি, তো পুজো দিক থেকে যদি দেখতে যাই তাহলে আমরা বজরংবলী হনুমানজির পুজো উপাসনা করতে পারি, সেক্ষেত্রে অনেকটা লাভ হয়। তো এইরকমভাবেই তোমরা নিজেদের ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস দিয়ে পরে চারটা বের করে দেখতে পারো যে এখানে তোমার কোন সাইন আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12-এর মধ্যে যেটাই আসবে বুঝে নেবে যে তিনি হচ্ছেন তোমার ভাগ্যাধিপতি, লগ্নাধিপতি, অর্থাৎ তিনি মালিক, হোল সোল মালিক, অর্থাৎ বলা যেতে পারে বাবাও বলা যেতে পারে। তো সেক্ষেত্রে যদি 1 আসে তাহলে তুমি বুঝবে মঙ্গলদেব ভাগ্যাধিপতি, যদি 2 আসে তাহলে বুঝবে যে তুমি শুক্রদেব তোমার ভাগ্যাধিপতি মালিক, 3 এলে বুধদেব, 4 এলে চন্দ্রদেব, 5 এলে সূর্যদেব, 6 এলে কন্যা রাশি অর্থাৎ বুধদেব এগেন, 7 এলে তুলা রাশি অর্থাৎ শুক্রদেব, 8 এলে মঙ্গলদেব আবার, আর 9 এলে বৃহস্পতিদেব, 10 এলে হবে শনিদেব, 11 এলে শনিদেব, 12 এলে আবার বৃহস্পতিদেব। এইভাবে ফার্স্ট হাউসটা কে সেটা আগে খুঁজে বার করতে হবে প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিয়ে, তারপর আমরা অ্যাট্রিবিউটস বুঝতে পারবো। যদি 2 হয় শুক্রদেব হয় মা লক্ষ্মীর উপাসনা করা যায়, নাম্বার 1 হলে আমি বললাম হনুমানজির উপাসনা করা যায়, নাম্বার 3 হলে বুধদেব গণপতির উপাসনা করা যায়, করলে ভালো রেজাল্ট পাওয়া যায়, হেলথ ভালো থাকে, ডিসিশন মেকিং পাওয়ার ভালো হবে, পার্সোনালিটি ভালো হবে, এবং ওভারঅল পুরো লাইফ মোটামুটি খুব ভালোভাবে চলবে। নেগেটিভ ইফেক্টগুলো আসবে হয়তো, কিন্তু নেগেটিভ ইফেক্ট ততটাও ক্ষতি করতে পারবে না। বুধ, তারপর বৃহস্পতিদেবের জন্য আমরা বুধদেবের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করা যায়, নারায়ণের উপাসনা করা যায়, বৃহস্পতিদেবের জন্য নারায়ণের উপাসনা করা যায়, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা যায়, গুরুর উপাসনা করা যায় বৃহস্পতিদেবের, শুক্রদেবের জন্য মা লক্ষ্মীর, শনিদেবের জন্য শনিদেবের উপাসনা করা যায়, এছাড়া মহাদেব, ভগবান শ্রীকৃষ্ণ বা বজরংবলীর উপাসনা করা যায়, এবং রাহুদেব কেতুদেবের এই অ্যাজ সাচ কোনো ঘর দেওয়া নেই, কিন্তু শনিদেবের উপাসনা করলে সমস্তটা ঠিক হয়। রাহুদেব কেতুদেবের জন্য অন্যান্য দেবদেবী আছে, যেমন গণপতির উপাসনা করা যায় কেতুদেবের নেগেটিভ ইফেক্ট যদি থাকে সেটা কমানোর জন্য। এছাড়া রাহুদেবের ক্ষেত্রে আমরা বলতে পারি যে মা সরস্বতীর উপাসনা করলে বা বাবা ভৈরবনাথের উপাসনা করলে অনেকটা রাহুদেবের নেগেটিভ ইফেক্ট থাকলে কমে যায়। কিন্তু মেন কথা হচ্ছে যে প্ল্যানেটের পজিশন আমাদের চার্টে যেটা বলে সেটা হচ্ছে আমাদেরকে কোনো বিহেভিয়ার আমাদের খারাপ ছিল, তার জন্য হয়তো নেগেটিভ ইফেক্টটা এখানে এসছে, সেই বিহেভিয়ারটার মোট কথা হচ্ছে আমাদেরকে সেগুলোকে ডিকোড করে নিয়ে
সেই বিহেভিয়ারটাকে ঠিক করতে হবে। তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই কর্মের যে ফল থাকে সেটা ভোগবার জন্যই তো মানুষ আসে, তো কর্মের ফলটা ধীরে ধীরে শোধ হবে এবং প্ল্যানেটও তার পজিশন অনুসারে ভালো রেজাল্ট দিতে শুরু করবে। এটা অ্যাকচুয়ালি নিয়ম। আমরা উল্টো কাজ করি অনেক সময়, আমরা ভাবি যে কোনো শর্টকাট ওয়ে আছে কি, শনিদেব খারাপ আছে, শনিদেবের কাছে যাব না, আমরা অন্য কোনো কিছু করতে লাগবো। কিন্তু অ্যাকচুয়ালি ওইটা করা মানে এরকম উদাহরণ হয় কি, স্কুলে কোনো ছেলে হয়তো এই 12 জন যদি আমাদের টিচার হয়, ধরে নিচ্ছি আমরা যে এই যে 9 জন আমাদের টিচার শিক্ষক, যেহেতু আমি নিজে টিচিং প্রফেশনের সাথে যুক্ত সেই জন্য আমি এটার এক্সাম্পল দিচ্ছি। এবং আমরা সবাই টিচিং বিষয়টা আমরা বুঝি, আমরা সবাই স্টুডেন্ট ছিলাম কোনো না কোনো সময়, বা এখনও আছে কেউ কেউ, বা ভবিষ্যতেও থাকবে। তো ব্যাপারটা হচ্ছে যে সেই উদাহরণ দিলে ভালো বোঝা যাবে। যদি 9 জন আমাদের টিচার হয়, তাদের মধ্যে এটা আমার ক্লাস যদি হয়, হোল লাইফটা যদি আমার ক্লাস হয় জীবনটা, তাহলে সেক্ষেত্রে আমি কোনো একজনকে আমার ক্লাস টিচারের দায়িত্ব দেওয়া আছে। যেমন এই ক্ষেত্রে এটা মঙ্গলদেবকে দায়িত্ব দেওয়া আছে। তো মঙ্গলদেবকে খুশি করলে সবথেকে ভালো, কারণ ক্লাস টিচার যদি আমার উপর খুশ থাকে, এবার এমন কোনো চার্টে নেই যে সবাই খুশ আছে প্রথম থেকেই, এরকম মহাপুরুষদের চার্টে হয়তো হতে পারে, নর্মালি সাধারণ মানুষদের। তো সেক্ষেত্রে যদি আমরা এটাকে ধরে নিই যে এটা আমাদের ক্লাস টিচার, এই চার্টের ক্ষেত্রে এটা যদি আমাদের লাইফ হয়, তাহলে একজন ক্লাস টিচার দেওয়া আছে। এবার এরকম হয় যে আমাদের এই এতগুলো 9টা প্ল্যানেটের মধ্যে হয়তো 4টে প্ল্যানেট খুব ভালো রেজাল্ট দিচ্ছে, তাহলে তার মানে তারা আমাদের উপর খুশি আছে, মানে আমরা এমন কিছু কাজ করেছি যার জন্য তারা খুশি। তো এইগুলোকে আমাদেরকে মেনটেন করতে হবে এনাদেরকে। আর যেগুলো নেগেটিভ আছে, সাপোজ শুক্রদেব, শনিদেব, রাহুদেব, কেতুদেব, বা বৃহস্পতিদেব, শনিদেব, রাহুদেব নেগেটিভ আছে, নেগেটিভ মানে সেই টিচাররা আমাদের উপর রেগে আছে। সব টিচার কিন্তু আমাদের উপর খুশি থাকবে এমন কথা নয়, কিন্তু যারা রেগে আছে তাদেরকে যদি আমরা তারা যেটা বলছে সেটা করি, সেই অনুসারে কাজ করি, আলটিমেটলি তারা আমাদের ভালোই চায়, সেটা যদি করি তাহলে কি হবে, তাহলে আমাদের যারা ভালো আছে তাদেরকে মেনটেন করলাম, আর যারা যেটা বলছে বাকিরা সেটা করলাম, তাহলে আমাদের টোটাল লাইফটা ভালো হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি আমরা অন্য কাজ করি, হয়তো আমরা তাদের কথা শুনতে পারছি না, কিন্তু এমন কিছু কাজ করছি না আর যেটা তারা রেগে যায়। বা লগ্নপতি বা ক্লাস টিচারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, তাহলে ক্লাস টিচার কী করবে, আমার হয়ে পুরো সমস্ত জিনিসগুলোকে মেনটেন করে নেবে বাকি সবাইকে বলে, কারণ তারা তো সবাই পাওয়ারফুল, তারা বলে নিজেদের মধ্যে মেনটেন করে নেবে, তা লাইফটা এতটাও ডিসব্যালেন্স হবে না। কিন্তু ক্লাস টিচারের সঙ্গেও আমার সম্পর্ক ভালো নেই, তাকেও আমি স্ট্রং করছি না, আবার যারা নেগেটিভ আছে তাদেরও কথা শুনছি না, তাহলে কী হবে, লাইফে তখন আপ ডাউনস অনেক বেশি আসতে থাকে। তো এটা একটা কনসেপ্ট আমি তোমাদেরকে বললাম। এবার তোমরা যখনই নিজেদের, এবার অনেকে বলবে যে কী করে বুঝবো যে কোনটা খারাপ কোনটা ভালো পজিশনে আছে, ওগুলো পরপর স্টেপ বাই স্টেপ বোঝা যাবে। অনেক কিছু দেখতে হয়। প্রথমত শত্রুতা মিত্রতা দেখে বলা হয়, সেগুলো অনেক থিওরি আছে, আলাদা আলাদা স্টেপ বাই স্টেপ যেতে হবে। আর এটা তো আমি এখন ব্ল্যাঙ্ক চার্ট দেখাচ্ছি, এরপরে প্ল্যানেটের পজিশন আছে, প্ল্যানেট কোন নক্ষত্রের মধ্যে আছে, কোন পদে আছে প্ল্যানেট, যদি আমরা কেপির হিসেব অনুসারে আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সাবলর্ডস থাকে, মহাদশা অনুসারে তারা ফাইনাল ডিসিশন দেয়। এছাড়া প্রথম আমরা ফার্স্ট স্টেপ শিখছি, এগুলো ব্ল্যাঙ্ক চার্ট। প্রথমে দেখতে হবে যে তোমার ক্লাস টিচার কাকে বানানো হয়েছে, আর বাকিগুলো কারা কারা দেখছে, তোমার মানি হাউসটা কে দেখছে, তার মালিক কে, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, এরকম এগুলো কারা কারা দেখছে, তাদেরকে যদি আমরা চিনতে পারি, তাদের মতো কাজ করলে আমাদের রেজাল্ট অনেক বেশি হয়। হয়তো ইন জেনারেল আমি কাজ করছি, মা লক্ষ্মীর পুজোকেও এমনিই করে, শুক্রদেব তার অটোমেটিক্যালি ভালো হবে। কিন্তু শুক্রদেব পজিশনে কোথায় আছে বা কোন ঘরের মালিক, সেটা জানলে বোঝা যাবে যে আমার কোন ঘরটা বেশি অ্যাক্টিভেট হবে। যেমন 1 আর 8 বা এই 9টা ধরছি, 9, 2, তো ধরো 9 হচ্ছে বৃহস্পতিদেবের, সে শ্রী বিষ্ণুর পূজা উপাসনা করে, তাদের ভাগ্যভাব উন্নত হবে, অটোমেটিক্যালি উন্নত হবে, কিন্তু সে জানে না সেটা। কিন্তু এটা দেখলে তুমি জেনে যাবে। পড়াশোনা 5, ছেলেমেয়ের পড়াশোনা কেমন হবে, ঘরের মালিক কেউ 5 মানে সূর্যদেবের মালিক, তো যদি ঠিকঠাক পড়াশোনা না হয়, তো সেক্ষেত্রে সূর্যদেবের উপাসনা করলে এটা অনেক বেশি ইমপ্রুভড হবে। এরপরে অ্যাসপেক্টস থাকে, দৃষ্টি থাকে, কনজাংশন থাকে, অনেক কিছু কমপ্লেক্স কিছু কনসেপ্টস থাকে যেগুলোকে আমাদেরকে সহজ করে বুঝে নিতে হয়। তো মোটামুটি আমি একটা
ধীরে ধীরে তোমাদেরকে নলেজ দেওয়ার চেষ্টা করব, যদি তোমরা এটাকে সাপোর্ট করো, যদি মনে হয় যে তোমাদের না ঠিকঠাক হচ্ছে। তাহলে আজকে ভিডিওটাতে যেটা সারাংশ আমি বললাম, আগের ভিডিওরই একটা এক্সটেনশন, এটা খাতায় লিখে একটু ভালো করে বোঝালাম লগ্নাধিপতি কী করে বের করবে, এবং এই চার্টটা দেখলে তোমরা মিলিয়ে দেখে নিতে পারবে যে কে তোমার ঘরের মালিক। নাম্বারটা মনে করো তুমি এটা পুট করলে, এটা বেরিয়ে এলো, এবার বেরোনোর পর তুমি এখানে 1 থাকবে না, তোমার অন্য কিছু লেখা থাকবে। তো সেই 1ও থাকতে পারে, 1 হলে ধরে নাও মঙ্গলদেবী হবে, আর 1 যদি না থাকে অন্য কেউ থাকে, তো তার এটা মিলিয়ে দেখে নেবে এটা যে কোনটা হচ্ছে। যদি 7 থেকে তুলা লেখা আছে, তার মানে এটা শনিদেব নয়, কিন্তু শুক্রদেব হচ্ছে তুলা রাশির মালিক সাইনের। তার মানে তোমার 7 আছে এখানে, মানে ফার্স্ট হাউস তোমার 7-এর অধিপতি তোমার মালিক, অর্থাৎ শুক্রদেব তোমার ক্লাস টিচার তোমার লাইফের, মানে বাবা বলতে পারো, কারণ এটা আমাদের হোল লাইফ ধরছি আমরা। শুক্রদেবকে স্ট্রং করতে হবে। শুক্রদেব স্ট্রং মানে হচ্ছে, যদি আমরা পুজোর দিক থেকে দেখি তাহলে মা লক্ষ্মীর পূজা উপাসনা, কোনো দেবীর পূজা উপাসনা। যদি বিহেভিয়ারাল দিক থেকে দেখি তাহলে সমস্ত নারী জাতি, যে কোনো মহিলাকে সম্মান করতে হবে। এবং সাধারণত এটা হয়ে যায়, লগ্নাধিপতি যাতে শুক্রদেব হয়, 7 যাদের লেখা থাকে, তারা অটোমেটিক্যালি ফিমেলকে কিন্তু রেসপেক্ট করবে অটোমেটিক্যালি, কারণ শুক্রদেবের কৃপা থাকবে, অ্যাট্রিবিউট থাকবে। যদি না তার অন্য কোনো নেগেটিভ প্ল্যানেট বা কোনো এমন কোনো প্ল্যানেট যে তার উপর রেগে আছে, সে কোনো কনজাংশন দিচ্ছে বা কোনো অ্যাসপেক্ট দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু শুক্রদেব তার কুণ্ডলিতে ভালোই থাকবে, তার বিহেভিয়ারও ভালো থাকবে। এবার বিহেভিয়ার আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো থাকে, মানে সেই প্ল্যানেটগুলো আমাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে, মানে সেই সব টিচাররা আমাদেরকে ভালোবাসে। আর যে সমস্ত টিচাররা দের কাছ থেকে আমরা নেগেটিভ কিছু পাচ্ছি, তার মানে তাদের কাছে আমরা কোনো ভুল করেছি, তারা আমাদেরকে শেখাতে চাইছে, শুধরাতে চাইছে। তো সেক্ষেত্রে আমরা যদি সেটা বুঝে নিয়ে শুধরে যাই, তাহলে আমাদের সব প্ল্যানেটই ভালো হয়ে যাবে, সবাই কৃপা করবে। নেগেটিভ কেউ দিতে চায় না, প্রত্যেকেই ভগবানেরই অংশ, ভগবানেরই দূত। কারণ আমরা জানি যে বিশ্বরূপে ভগবান দেখিয়েছিলেন যে আমিই সব। তো সেই ক্ষেত্রে আমাদেরকে জাস্ট একটা তিনি লেসন দিতে চান, হয়তো আমরা এমন কিছু কাজ করেছি যেটার জন্য আমাদের এই কর্ম দিয়ে আমাদেরকে সেটা শোধ করতে হবে, তাই নেগেটিভিটি থাকে। সেটা জেনে গিয়ে সেই অ্যাক্টিভিটি অনুসারে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের লাইফের স্ট্রাগল অনেকটা কমে যায়। যেটাই জাস্ট আমার এটা নলেজ, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা তোমাদের লগ্নাধিপতি কে হলো সেটা যদি কেউ দেখে থাকো, তাহলে কমেন্টে লিখে অবশ্যই জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই চ্যানেলে আমি সাধারণত জেনারেলি আমি গানের ভিডিও বানাই, এছাড়া নলেজ শেয়ারিং করি, অ্যাস্ট্রোলজির ভিডিও। আমার অনেক দিন ধরে মনে হচ্ছিলো যে একটা প্রবলেম সলভিং কিছু ভিডিও বানাবো। তো এই অ্যাস্ট্রোলজির বিষয়ে আমিও এটা মানে কি বলবো, যে এটা বলতে পারো একটা আশীর্বাদ। তুমি যদি বুঝতে পারো, তুমি ছোটো ছোটো জায়গাগুলো ইমপ্রুভ করে, নিজের ছোটো ডেলি লাইফের ছোটো ছোটো কিছু ইমপ্রুভ করে অনেক বেশি রেজাল্ট পেতে পারো। তা আমি পেয়েছি, এবং পুরোটাই মহাদেবের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, সর্বোপরি মা বাবার আশীর্বাদ, সকলের আশীর্বাদ আমার উপর আছে। এবং আমি এখান থেকে রেজাল্ট পেয়েছি, এবং গুরুজনরা বলেছেন, আমি শিখেছি যখন কারো না কারো কাছ থেকে, দেখেছি, যেখান থেকে হোক। আমি চাই নলেজটা শেয়ার করতে তোমাদের সাথে, তাই জন্য এই ভিডিওটা বানানো। তো সবাই খুব ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।